রাখতে কতজন মানুষের শীতবস্ত্রের প্রয়োজন আছে নির্দিষ্ট সময়ে লিস্ট করে ব্লকের মাধ্যমে সেগুলো তাদের গরিবদের বাড়ি পৌঁছে দেওয়ার দরকার ছিল। সরকার ব্যর্থ হয়েছে, ফলেই আমাদেরকে এই প্রোগ্রাম করতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করে ওই 200-250 টাকার একটা কম্বল হাতে তুলে দিয়ে তার ছবি তুলে পাবলিসিটি করবো, এই কাজ আমরা করি না। আমরা আমার শীতবস্ত্র রাখবো এখানে, আমাদের যারা নেতৃত্বরা আছে আমরা তাদের হাতে তুলে দেবো, এটা প্রতীকী। যার হাতে মালটা যাবে, যাকে দেব, তার ছবি আমরা তুলবো না। স্বাভাবিকভাবে বলুন তো, যে নিচ্ছে এটা 250 টাকা দামের শীতবস্ত্র নিচ্ছে কি 300 টাকা দামে নিচ্ছে, তার ছবি তুলে আমি পাবলিসিটি নিচ্ছি, এটা কি মোটেই কাম্য? অনেক জায়গায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়, আমি শুধু দেখি আর আমাকে খুব খারাপ লাগে যে 100 টাকার লুঙ্গি, 120 টাকার লুঙ্গি, যে দুবার পরলে তো ছিঁড়ে যাবে যে লুঙ্গি, সেই লুঙ্গি একজন দিচ্ছে, নিচ্ছে একজন, 4 জন মিলে হাত বাড়িয়ে ছবি তুলে, কত বড় সমাজসেবক। এটা কিন্তু আমরা করি না। আমাদের আইডিওলজি, চিন্তা ভাবনা অন্য, যে যাকে দেব তার আমরা ছবি তুলবো না, অবশ্যই এখানে রাখবো। তাই আপনারা দেখতে পাবেন আমরা তুলবো। এটা এই বিষয়ে বলার কারণ হচ্ছে, আজকে আমরা সমাজসেবী বলছি নিজেদেরকে বড় বড় করে, কিন্তু আমাদের সমাজ সেবার মাধ্যমে কোনো মানুষকে আবার তার আত্মসম্মানে আঘাত দিচ্ছি না তো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই প্রসঙ্গ থেকে দূরে চলে আসি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেখবেন রাজ্যের তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের কলকাতাতে প্রোগ্রাম করব, রবিবার পড়েছে আগামী 21শে জানুয়ারি, ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব, আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না। আমরা কোর্টে গিয়েছি, সেখানেও আমাদেরকে কিভাবে ডিস্টার্ব করা যায়, দামি দামি লয়ারকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে। লয়ারকে কার টাকা দিয়ে দাঁড় করাচ্ছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যেখানে হয়, সে টাকা দিয়ে একটা আইএসএফ কে রাজনৈতিক মিটিং, প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে দেবে না বলে জনগণের ট্যাক্সের টাকা সেখানে লাগাচ্ছে। আজকে আইএসএফ এর কে এত ডিস্টার্ব করা হচ্ছে কেন? ধমকাচ্ছে, চমকাচ্ছে, মারধর করছে, মিথ্যা কেস দিচ্ছে, কারণটা কি? কারণটা কি আপনাদের বলি, বুঝতে পারবেন। আপনারা জানেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে চলে গিয়েছে। আপনারা এখানে বেড পাচ্ছেন না, উলুবেড়িয়াতে গিয়ে সরকারি হসপিটালে ভর্তি হতে পারছেন না, যাচ্ছেন কোথায় ছুটে? কলকাতাতে সরকারি হসপিটালগুলোতে। সেখানে গিয়ে আপনারা বেড পান? বলুন আপনারা 10,000, 15,000, 20,000, 30,000, যাকে যেমন পারে দালাল নেয়, তারপরে বেডটা পায়। এমনি বেড পাওয়া যায় না। মমতা ব্যানার্জি নিজে বলছেন এটা দালাল রাজ যেটা চলছে বন্ধ করতে হবে, কিন্তু উনি মুখে বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে দালালি বন্ধ করার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? যদি প্রশ্ন করেন তখন বলবে ওই তো কি পুলিশ দিয়ে কজনকে অ্যারেস্ট করেছে, যে কটাকে অ্যারেস্ট করেছিল তারা এখন জেলের মধ্যে আছে না বাইরে আছে, খোঁজ নিলে দেখা যাবে তারা জেল থেকে বার হয়ে আবার সেই কাজে লেগে গেছে। এরা পুরোপুরি ভাবে দালালদের রমরমাটাকে বন্ধ করার চেষ্টা করছে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে? সত্যি যদি প্রকৃত অর্থে মানুষের কথা ভাবে মমতা ব্যানার্জি মহাশয়া, যদি দালাল রাজকে বন্ধ করতে যান, তাহলে বাউরিয়া ব্লক হসপিটাল থেকে শুরু করে, আপনার উলুবেড়িয়া হসপিটাল থেকে শুরু করে কলকাতার যে সমস্ত নামি দামি সরকারি হসপিটালগুলো আছে, সব হসপিটালের সামনে একটা করে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। ঠিক যেভাবে হাওড়া স্টেশনে এসে আমরা ট্রেন ধরি, কোথায় দেখি আমরা কোন প্ল্যাটফর্মে কত নম্বর ট্রেন থাকে, ডিসপ্লে বোর্ডে দেখি তো, আর অ্যানাউন্সমেন্ট হয় বলে। কিন্তু অ্যানাউন্সমেন্ট না হলেও আমরা গিয়ে দেখি ডিসপ্লে বোর্ডে কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেনটা আছে, আসবে। ঠিক আমাদের বক্তব্য হচ্ছে, যদি মমতা ব্যানার্জি দালাল রাজ বন্ধ করতে চায় হসপিটালগুলো থেকে, যে গরিব মানুষ সহজে গিয়ে ওখানে চিকিৎসা পরিষেবা পাবে, দালালদেরকে 10,000, 15,000, 20,000 যে বেডের জন্য টাকা দিতে হবে না, আমার অপারেশনের দরকার, আমি গিয়েই সেখানে পাবো বেড, তাহলে ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। আমি কলকাতার গুলো এই জন্যই বলছি, কলকাতায় বেশি চাপ হয় বলে। দেখুন কলকাতা পিজি হসপিটালে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন, আপনি বেড পাবেন না। আমার নিজের একজন যোগাযোগ করছিল আমার সাথে, বাইরে ডক্টর বলছি ইমিডিয়েটলি ওকে অপারেশন করতে হবে, তার মাকে, তার
আপনার সম্ভবত আরজি করে এসেছিল, আর ও আরজি করে যখন গিয়ে বলছে বাইরে এখন 20-25 দিন রাখো, বেড হলে তোমাকে জানাবো। মানে ভাবতে পেরেছেন? কিন্তু এটা বন্ধ হবে কিভাবে? আবার ওই যদি 50,000 টাকা কি 30,000 টাকা কোনো দালালের হাতে দেয়, ওর মায়ের অপারেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সবার কি 30,000 50,000 দেওয়ার মতো সামর্থ্য আছে? বা কেন দেব আমরা? সরকারি চিকিৎসা পরিষেবা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সরকার আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে। কেন আমি টাকা খরচ করে আমি পরিষেবা নেব, স্বাস্থ্য পরিষেবা? তো আমরা বলেছি ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। হসপিটালের সামনে বোর্ড লাগিয়ে দাও, আইসিইউ বেড কত আছে, আইডিইউ বেড কত আছে, ফিমেল ওয়ার্ড কত আছে, মেল ওয়ার্ড কত আছে, জেনারেল ওয়ার্ড কত আছে, বা আরো যে সমস্ত ডিপার্টমেন্টাল ওয়ার্ড আছে সেইগুলো ডিসপ্লে বোর্ড লাগিয়ে দাও। কতজন, কটা বোর্ড, কত সিট, আর কতজন এখন ভর্তি আছে। যদি ওটা লাগিয়ে দেয় মমতা ব্যানার্জি, তাহলে কি আর 10,000 15,000 টাকা দিয়ে কাউকে সিট কিনতে হবে? কিন্তু এটা বলছি বলি রাগ হয়ে যাচ্ছে, এটা বলছি বলি আইএসএফ এর গতিপথকে বন্ধ করো। আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে ওকে আটকাতে হবে। কোনো জায়গায় মিথ্যা কেস, তো কোনো জায়গায় মারধর, বিভিন্ন ভাবে আটকাচ্ছে। কিন্তু ডিমান্ডটা আমাদের কি? ডিমান্ডটা আমাদের যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবাটা পায়, অর্থের বিনিময়ে না তাকে চিকিৎসা পরিষেবা নিতে হয়। তা আমাদের এটা বলছি, যদি প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জি মহাশয়া মানুষের কথা ভাবে, দালাল রাজ বন্ধ করার কথা ভাবেন, তাহলে ওনার কাজ হবে হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিক। যে আগে আসবে সে বেড পাবে। ওখানে কোনো কারো রেকমেন্ডেশনের প্রয়োজন থাকবে না, কোনো দালালের রমরমা থাকবে না। 30টা আইসিইউ বেড আছে, কতজন ভর্তি আছে সেখানে লেখা থাকবে, কত সিট খালি আছে সেখানে সবাই এসে দেখতে পাবে। কোনো তাহলে বেড চুরি হবে না। এ কথাই যখন আমি বলছি বা আমরা বলছি, আমাদের কথার জবাব ওরা দিতে পারছে না, তখনই আমরা হয় মুসলমানদের দল হয়ে যাচ্ছি, না হলে আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি। আমরা যখন ছুটে চলে যাচ্ছি রুমা ওরায়ের বাড়িতে, আদিবাসী সমাজের আমার এক বোন, তারপরে যখন আবগারি দপ্তর অত্যাচার কেন করেছিল, যখন ছুটে চলে যাচ্ছি যেখানে দেবত্ব সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি, তখনই আইএসএফ বা নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যখনই আমি ওয়াকাফ প্রপার্টির কথা বলছি, সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের কি অবনতি ঘটেছে তার কথা বলছি, যখন আনিস খানের বাড়ি চলে যাচ্ছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? কিন্তু বলা কি ছাড়লে হবে ভাই? আমরা সরকারকে প্রস্তাব দিচ্ছি, মমতা ব্যানার্জি মহাশয়া নিজেকে সততার প্রতীক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আমরাও বলছি আপনি সত্যিকারের অর্থে সততার প্রতীক হয়ে উঠুন। যেইগুলো ফাঁকা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক করে দিন। বাংলার আপামর মানুষ আপনাকে সততার প্রতীক বলবে। কিছু লোককে টাকা দিয়ে সততার প্রতীক বলাতে হবে না, সব মানুষ বলবে, কিন্তু সেই কাজগুলো তো করতে হবে। আজকে দেখুন, আপনার আমার পরিবারের ছেলেরা কলকাতার রাজপথে 1000-এর দিনের উপরে আন্দোলন করছে। তাদের অভিযোগটা কি? তাদের চাকরি চুরি গিয়েছে। তারা 10 লাখ 15 লক্ষ টাকা দিতে পারেনি বলে তারা পরীক্ষায় পাশ করার পরেও, ভাইভাতে পাশ করার পরেও, লিস্টে নাম আসার পরেও তারা চাকরি পারল না। আর যার বাবার টাকা আছে, অপদার্থ, সে যোগ্য নয়, সে চাকরি পেয়ে গেল। এখানে অনেকে আছে যার এমনও আছে দিন আনে দিন খায়, বিভিন্ন ছোট কর্মের সাথে যুক্ত। এমনও আছে অন্যের বাড়ির গিয়ে পরিচারিকার কাজ করে জীবন যাপন করে, তার ছেলে মেয়েটাকে পড়ালো, কলেজ ইউনিভার্সিটি পাস করালো। পাস করানোর পরে, ডিগ্রি হওয়ার পরে চাকরির পরীক্ষায় বসলো, মেধা ছিল, পাস করার পরেও কি দেখলাম, তার বাবার 15 লক্ষ 20 লক্ষ টাকা না থাকার ফলে সে চাকরি পেল না। তার পরিবর্তে অন্যজন চাকরি নিয়ে নিল। আর আজকে 1000 দিনের উপরে চাকরি চুরি গেছে বলে আন্দোলনে বসে আছে, কোনো সুরাহা হচ্ছে না। আর এরা মাঝে মধ্যে কি বলছে, আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব। আমাদের প্রস্তাব, যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করার ইচ্ছে থাকে তাহলে যারা পরীক্ষা দিতে যাবে ওএমআর শিট হয়। আমি আগামী দিনের কথা বলি, যাতে নিয়োগটা স্বচ্ছতার সাথে হয়। এগুলো তো অবৈধ ঘোষণা করতেই হবে। যারা অনৈতিকভাবে চাকরি করছে, বৈধগুলোকে সুযোগ দিতে হবে। আগামী দিনে যারা চাকরি পরীক্ষা বসবে, ওএমআর শিট বলে, যেটাতে উত্তর দেয় ওকে ওএমআর শিট বলে। তো ওএমআর শিটের একটা জেরক্স কপি করা হোক, পরীক্ষা দিয়ে আসবে,
যে পরীক্ষা দিতে যাবে অরিজিনাল কপিটা জমা দিয়ে জেরক্সটা বাড়িতে নিয়ে চলে আসবে, আর বাকি সব ওয়েবসাইটে আপলোড করে দিক। যখন রেজাল্ট বার হবে তাহলে বোঝা যাবে আসল কে পাস করলো কি ডুপ্লিকেট পাস করলো, তখন সব ধরা পড়ে যাবে। সাথে সাথে এটা আমরা বলছি, ভাইবার যখন টেবিলে যাবে ওটা ভিডিওগ্রাফি হোক, ওটা ভিডিও রেকর্ডিং করে থাকুক। কারণ আপনার ছেলের 15 লক্ষ টাকা নাই, আপনি ম্যানেজ করতে পারছেন না, ম্যানেজ করার দরকার নেই। আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলেকে গিয়ে ইচ্ছাকৃতভাবে সিলেবাসের বাইরে কোশ্চেন করতে পারে, বা কোশ্চেন দু একটা করে এখানে কেটে দেবে, উত্তর দিতে পারে না বলে বাড়ি পাঠিয়ে দেবে। আর যার বাবা 10 লক্ষ 15 লক্ষ করে টাকা দিচ্ছে চাকরির জন্য, তাকে প্রশ্ন করবে, বাবা তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর দাদুর নাম কি, তোর ঠিকানা কি, তুই পাস করে গেছিস বলে ছেড়ে দেবে। আমরা চাইছি মেধার ভিত্তিতে, আমরা চাইছি মেধার ভিত্তিতে নিয়োগ হোক। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান আমার দেখার প্রয়োজন নাই। যার মেধা আছে সে চাকরি করুক। তাহলে ভাইবা টেবিলে যদি ভিডিও রেকর্ডিং হয়, তাহলে বাবা তোর কোথায় বাড়ি এইটুকু জিজ্ঞাসা করলে ভাইবাতে 10-এ যদি 10 দিয়ে দেয়, আর আমার আপনার বাড়ির সন্তানটাকে কিছু কোশ্চেন করার পরে উত্তর দিলেও তাকে 10-এ যদি 6 দেয়, সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। কিন্তু দেখবেন এরা ভিডিওগ্রাফি করবে না, ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করবে না, কারণ এরা তো চাকরি বিক্রি করার জন্য চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে। ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি? চাকরি সমেত বিক্রি হয়ে যাচ্ছে। মেধা থাকার পরও মেধাযুক্তরা চাকরি পাচ্ছে না, যাদের মেধা নাই, যারা অযোগ্য তারা চাকরি করছে। এই অল্টারনেটিভ পলিটিক্স আমরা দেওয়ার জন্য যখনই বলছি মমতা ব্যানার্জি সরকারকে, আমাদের সাথে পেরে উঠতে পারছে না, যুক্তি তর্কে আমাদের কাছে দাঁড়াতে পারছে না। কোন জায়গায় যে নওশাদ সিদ্দিকীরা বিজেপির দালাল, তো আবার কোন জায়গায় নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা বলুন আপনারা, এই যে দাবিগুলো রাখা হয়, এটা ভুল দাবি, ন্যায্য দাবি না অন্যায্য দাবি? আপনারাই বলুন, একটু আওয়াজ দিন, ভালো লাগবে। এতে যদি কেউ আমাকে বিজেপির দালাল বলে, তার ভাষায় ও মনে যদি শান্তি পাই বলে শান্তি পাক। এটা যদি আমাকে কেউ বলে মুসলমানদের দল, যদি ও শান্তি পাই তো 100 বার সে বলুক, কিন্তু মানুষের হয়ে কথা বলে যাব। আজকে মানুষ খেতে পাচ্ছে না, ভারতবর্ষে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে, আর এ বলছে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করবে। ও হতে দেওয়া যাবে না। আমার পাশের বাড়ি আমার হিন্দু মাটা খেতে পাচ্ছে না, আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে বলছে, ও আমি পারবো না। আমার পাশের বাড়ির মুসলিম মাটা খেতে পাচ্ছে না, আর আপনাকে আমাকে হিন্দু মুসলমানের রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে, এ হতে দেওয়া যাবে না। আমাদের কর্তব্য হবে আমার পাশের বাড়ির মানুষ কিভাবে খেতে পায়, আমার অধিকার যাতে সুনিশ্চিত করতে হয়। কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই, তার হয়ে কথা বলতে হবে। আজকে ভাবতে অবাক লাগছে, আপনার মাথার উপরে ছাদ নাই, আপনার ছাদের ব্যবস্থা করার দরকার হচ্ছে সরকারের। শেষ ব্যবস্থা না করে আপনাকে কি বলছে, তোকে আবাস যোজনার বাড়ি দেব, আমার পার্টিতে ঘোর। আমি আপনাদের বলে যাই, বাড়ির জন্য কোন রাজনৈতিক দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই, কোন বাড়ির জন্য ঝান্ডা ধরার প্রয়োজন হবে। আপনারা অপেক্ষা থাকুন। আপনারা নিশ্চিতভাবে যারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা ধৈর্য ধরুন, লিস্টে নাম দেখুন। যদি আপনি গরিব, আপনার থেকেও বেশি গরিব পাই বাড়ি, ওয়েল এন্ড গুড। গরিব মানুষরা সব বুথের সব থেকে গরিব মানুষ বাড়ি পাক আগে, এটা আমরা সবাই চাই, তাহলে ভালো কথা। আর যদি দেখেছেন যে আপনি গরিব মানুষ, আপনি পাওয়ার যোগ্য, আপনার পরিবর্তে পাড়ার যার সব থেকে বড় বাড়ি তার লিস্টের আগের নাম এসেছে, কিছু ঝগড়া ঝামেলায় যাবেন না, কোন নেতার কাছে গিয়ে ঘ্যান ঘ্যানাবেন না। আমি আপনাদের বলে রাখি, লিস্টটা নেবেন, আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা বাড়ি পাওয়ার যোগ্য নয়, কারা বাড়ি পাওয়ার যোগ্য নয় কয়েকটা বললে আপনারা বুঝতে পারবেন। যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে 4 চাকা আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে মোটরসাইকেল অর্থাৎ 2 চাকা আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে ফ্রিজ আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে মাছ ধরার ট্রলার আছে তারা বাড়ি পাবে না। আর সম্ভবত 10 বিঘের আশেপাশে কারো যদি জমি থাকে, এই ধরনের আরো ক্রাইটেরিয়া আছে, এরা বাড়ি পাবে না। যদি আপনারা লিস্টে দেখেছেন যে এই ধরনের কোনো একটা আছে তার মধ্যে তারা বাড়ি পেয়েছে, কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই, কোনো তৃণমূলের নেতার কাছে যাওয়ার দরকার নয়। আপনারা লিস্টকে আমাদের যারা পার্টি নেতৃত্বরা আছে, ওয়ার্ড কমিটির যারা আছে বা ব্লকে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনি অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তার প্রমাণপত্রটা দেবেন, আর আপনার পরিবর্তে যার বাড়ি এসেছে তার
ওই লিস্টের নামটা দিয়ে দেবেন, দিয়ে আপনি ঘরে থাকবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছি। শুধু একটু খবর পাঠিয়ে দেবেন, আপনি নিজে পাঠাবেন না, আপনি অন্য কাউকে দিয়ে খবর পাঠাবেন। আমি বাড়ি পাইনি, আমার পরিবর্তে বড় লোক বাড়ি পেয়েছে, তো ও আইএসএফ এ নওশাদ সিদ্দিকী আছে, আমাদের উকিলদেরকে দিয়ে বুঝে নেবে কোর্টে। ছাড়বো নাকি? হাইকোর্টে কেস করতে গেলে কম করে একটা উকিল 30,000 তো নেবে। যে অবৈধভাবে গরিবের হকটা মেরে বাড়ি নিতে চাইছে তার নাম ধরে ধরে হাইকোর্টে কেস করব, হাইকোর্টের মাধ্যমে নাম কাটিয়ে পাড়ার গরিবের ব্যবস্থা করব। এটাই আইএসএফ। আপনাকে 1 টাকা খরচ করতে হবে না, আপনার জন্য আমাদের লয়াররা রেডি আছে, হাইকোর্টে মামলা করবে। যে বেটা ভুল তথ্য দিয়ে গরিবের হক মারবে তাকে ছেড়ে কথা বলা হবে না। তাতে আমার পাশের বাড়ির লোক হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, কোনো কনসিডার হবে না, এটা মাথায় রাখবেন। এই ন্যায়কে প্রতিষ্ঠার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে। তারপরেও বলবো আপনাদেরকে, বাড়ির জন্য কোনো রাজনীতি দলের ঘুরতে হবে না। এটা বললাম বলে কালকে আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোমার হয়ে লড়াই করবে, আমাদের পার্টির মিটিং এ চলো, তাও যাবেন না আপনারা। যদি ইচ্ছে যায় আসবেন, ওই কোন শর্তের জন্য পার্টির মিছিলে আসতে হবে এ কাজ আপনারা করবেন না। ভালো লাগে ভাইজানের প্রোগ্রামে আসবো, আইএসএফ এর প্রোগ্রামে আসবো, এটা আলাদা ব্যাপার। যে ভাইজান বলতে তোমাদের হয়ে লড়াই করবে কোর্টে, তাহলে আমাদের মিটিং এ চলো, এই শর্ত দিয়ে যদি কেউ ডাকে কোনোদিন আসবেন না। ভালোবাসাতে আসবেন, সেটাকে আমরা গ্রহণ করব। আপনাদেরকে জানতে হবে আজকে কি বলছে, যে মিটিং এ না গেলে ভোট দেব না। এই বলার সাহস পাচ্ছে কোথায়? আমরা সচেতন না থাকার জন্য। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখবেন, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর কথা এখানে উল্লেখ আছে। তো বাড়ি পাচ্ছেন, বাড়ি দেওয়ার জন্য মিটিং এ যেতে হবে যারা বলছে, যদি আপনারা একটু সজাগ থাকতেন, আপনারা যদি উল্টে ওদেরকে প্রশ্ন করতেন, এই 12 বছর তোমরা সরকারে আছো, এখনো পর্যন্ত আমার কাঁচা বাড়িটা পাকা বাড়ি হলো না কেন, এর জবাব দাও। যদি এক বাক্যে আপনারা আওয়াজ তুলতেন, তারা ওই বলার সুযোগ পেত না। ভোট চাওয়ার সময় কি বলেছিল? আপনার অধিকার নিশ্চিত করব আমরা। ভোট যখন চাইছিল কি বলেছিল? মৌলিক অধিকার বুঝিয়ে দেওয়া হবে। তাহলে ভোট মিটে গেছে, জিতেছো, এখনো মৌলিক অধিকার পাচ্ছি না কেন? এই আওয়াজটা তো তুলতে হবে। কোনো দান খায়রাতি নয়। আপনি যে বাড়িটা পাবেন কারো দান করছে না, সে আপনারই ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে, এটা মাথায় রাখবেন। আপনাকে যে বাড়িটা দেওয়া হচ্ছে ওটা মমতা ব্যানার্জি বা মোদিজির ট্যাক্সাল নয়, বা 2 বিঘে জমি বিক্রি করে দিচ্ছে না, আপনার ট্যাক্সের টাকা থেকেই দেওয়া হচ্ছে। ট্যাক্স আমরা 2 রকম ভাবে দিই। আমরা দেশকে 2 রকম ভাবে ট্যাক্স দিই। একটা হচ্ছে নির্দিষ্ট অঙ্কের উপরে কারো টাকা থাকলে সে ট্যাক্স দিচ্ছে বছরের শেষে। আর একটা হচ্ছে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত যে কাজকর্ম করছি সবেতেই আমরা ট্যাক্স দিচ্ছি। আমি উদাহরণের জন্য বলছি, এই বোতলটার দাম কত? কি করে জানলাম? এমআরপি লেখা ছিল, তার নিচে একটা ছোট্ট করে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা। ম্যাচিস অনেকে মুড়ি খাওয়ার জন্য লাগে, অনেকে এলাকাকে আলোকিত করার জন্য জ্বালায়, অনেকে প্রদীপ জ্বালানোর জন্য জ্বালায় কেনে, অনেকে আবার কারোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেনে, যে যার মতো। 1 টাকা দাম তো ম্যাচিসে, ওই 1 টাকার মধ্যেও ট্যাক্স দিই আমরা। সমস্ত ট্যাক্স 2টো জায়গায় যায়, একটা রাজ্যে থাকে, একটা কেন্দ্রে চলে যায়। কেন্দ্রে আবার টাকাটা কিভাবে ফিরে আসে? ওই আবাস যোজনা, 100 দিনের কাজ, রেশন, যে সমস্ত দেয় কেন্দ্র, এইভাবে রাজ্যে ফিরে আসে। আর রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো হয় এই ট্যাক্সের টাকা থেকে সেগুলো হয়। তাহলে কি আবাস যোজনা যেটা আসছে ওটা কি মোদিজি বা মমতা দিদির টাকা থেকে হচ্ছে? আমাদেরই ট্যাক্সের টাকা থেকে। আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যে কাজ করি সবেতেই ট্যাক্স দিই। ঘুম থেকে উঠে এখন কিন্তু আমরা সবাই ব্রাশ আর মাজন ইউজ করি। ব্রাশ কিনতে গেলেও কিন্তু আমাদের ট্যাক্স দিয়েছি, মাজন কিনতে গেলে ট্যাক্স দিই, চাল কিনছি সেটাতেও ট্যাক্স দিই। আপনি যদি মনে করেন যে আমার তো চাল আমার জমি থেকে ধান থেকে হয়েছে, ওই ধানের বীজ যখন কিনতে গেছেন তখন ট্যাক্স দিয়েছেন, সার কিনতে গেছেন ট্যাক্স দিয়েছেন, পানীয় সেচ দিয়েছেন তাতে ট্যাক্স দিয়েছেন, ইভেন এই মাইকে যে বক্তব্য দিচ্ছি এটা কিনতে গেলে ট্যাক্স দিয়েছে। সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি। ওই ট্যাক্স গুলো এক জায়গায় জমা হয়ে
একটা কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে, একটা রাজ্য সরকারের কাছে থাকছে, এর মাধ্যমে প্রকল্পগুলো হচ্ছে। সুতরাং কারো দয়াতে আমরা বেঁচে না, এটা মাথায় রাখেন, এটা মাথায় রেখে চলতে হবে। এমন করে যেন ওরা এভাবে বলে যে আমাদের নিশ্চয় আমাদের দিদিকে ভোট দিচ্ছ না, এই টিপ্পিনি কাটা ওদের বন্ধ করতে হবে। বরঞ্চ উল্টে আপনারা বলবেন যে আপনার এলাকার মন্ত্রী পুলক বাবু থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত যে গাড়িতে চড়ে ঘোরে আপনাদের ট্যাক্সের টাকার তেল চলে তাদের চলে। আপনারা বলবেন যে গাড়িগুলো চেপে ঘুরে আপনাদের আমাদের পুলক দা আপনাদের এলাকার মানে পাশের এলাকার বিধায়ক, উনি তো মন্ত্রী এখন, উনি তো একটা গাড়িতে চড়ে ঘোরে, ওই গাড়ির যে তেলটা লাগ দেয় আপনারা দেন, মনে থাকবে তো নাকি? আপনারা দেন, আপনাদের ট্যাক্সের টাকা থেকে হয়। শুধু ওটা কথা বলছি না, মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসে থাকে। নবান্নটাতে কেন হয়েছিল আপনারা জানেন? এই হাওড়া জেলার বাউরিয়ার এলাকার মানুষকে ধ্বংস করে দিল নবান্নটাকে কেড়ে নিয়ে, ওটা গার্মেন্টস সাফ করার জন্য, দর্জিদের জন্য, গার্মেন্টস যারা আছে কাপড় ব্যবসায়ীদের জন্য, সেটা তো ধ্বংস করেছেই, আমি এর আগে বলেছি। ওটা তৈরি করতেও আপনাদের টাকা ছিল। এখন নবান্নের 14 তলায় উনি বসেন, এসি রুমে যেটা বসে থাকেন, যে এসির হাওয়া খায়, এসিটা কিনতে আপনাদের পাড়ায় যিনি ভিখারি আছেন, ভিক্ষা করে খায়, তারও ট্যাক্সের টাকা আছে। ওরা কি আপনাদেরকে বলবে যে কারেন্টটা ফুরিয়ে এসির হাওয়া খাচ্ছে, ঠান্ডা হাওয়া নিয়ে উপভোগ করছে, আপনাদের পাড়ায় সব থেকে গরিব যে মানুষ তারও ট্যাক্সের টাকা ওখানে যাচ্ছে। সুতরাং ওরা আপনাদের উপরে চোখ রাঙাবে কেন? আপনি আমি জানি না বলে আপনার আমার উপরে চোখ রাঙাচ্ছে। তাই আপনাদের বলবো অধিকার সম্পর্কে সচেতন হন। আইএসএফ এর কাজ হচ্ছে অধিকার সম্পর্কে সচেতন করা। ভোট আসবে, যাকে ইচ্ছা দেবেন, জোর করব না, অনুরোধ করব যদি আমাদেরকে দেন আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে দেবো। কিন্তু আমাদেরকে দিতে হবে বলে জোর করিয়ে বন্দুক ধরে ভোট কেন্দ্রে আসতে দেবো না, এ কাজ আমরা করব না। সুযোগ দিলে কাজ করব, না দিলেও মানুষের অধিকার নিয়ে বলবো। আর ওই জন্যই তৃণমূলের এত চাপ আইএসএফ কে নিয়ে, যে মানুষকে তার অধিকার সম্পর্কে জানিয়ে দিচ্ছে। লকডাউন পিরিয়ডে অনেক বড় বড় কথা বললেন, কিন্তু হাওড়া জেলার আর মেটিয়াপুরুজের হাওড়া জেলার এই পার্টের কথা বলছি, যারা দর্জি শ্রমিক ছিল তাদের কিভাবে দিন যাপন হচ্ছিল একবারও উনি ভেবেছিলেন? তাদের হাড়ি চড়ছে কি চড়ে না বাড়িতে একবারের জন্য কিন্তু ভাবেনি। এই দড়ি, আরে বাবা ওই গার্মেন্টসের সাথেই তো যুক্ত জরি যারা কাজ করেন। আজকে জরি শিল্প ক্রমশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। কিন্তু এই জরি শিল্পকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এই শিল্পের সাথে যারা যুক্ত তাদের রুজি রুটি কিভাবে সুনিশ্চিত করা যায়, তার জন্য কোন পলিসি বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি এনেছেন? আর ধ্বংস কিভাবে করে দেওয়া যায় তার অপচেষ্টা চলছে। হাওড়া ময়দানে যে মার্কেট আগুন লেগে গিয়েছিল, যার ভূমিকা ছিল, যারা আপনারা এরা বলেছিলেন ওখানকার দোকানদারেরা, সে জেল থেকে এসে আবার মমতা ব্যানার্জির ছবি দিয়ে সেখানে এসে আবার তোলাবাজির চেষ্টা করছে। মানে বুঝতে পারছেন, ক্রমশ আপনাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন। সামনে দিন আসছে, যে যার মতো করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে না বলে আমি থাকতে পারছি না। গতকাল মমতা ব্যানার্জি মহাশয় একটা ঘোষণা দিয়েছেন নবান্ন থেকে সম্ভবত, যে 22শে জানুয়ারি নাকি উনি সংহতি মিছিল করবেন, কোন একটা মন্দিরে পুজো দিয়ে তারপরে সংহতি মিছিল করবেন। আমার প্রশ্ন একটা, 22শে জানুয়ারি বিজেপি যে কার্যকলাপ করছে, শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওটাকে ভালো চোখে দেখছে না। ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলছে বলে আমরা ভালো চোখে দেখছি না, আমরা ওর বিরোধিতা করছি। ধর্মস্থান তো ধর্মগুরুরা ইনগ্রেশন করবে, এতে যাবে, রাষ্ট্রনায়ক কিভাবে যাবে? রাষ্ট্রনায়ককে তো ধর্মনিরপেক্ষ হওয়া দরকার, আমরা বিরোধিতা করছি। কিন্তু মমতা ব্যানার্জির তো ভোট দরকার, উনার আর কোনো কিছু নেই, উনি ভাবেন না, উনি আর শুধু দরকার ভোট ভোট আর ভোট, অন্য কথা তিনি কিছু ভাবেন না। উনি ভোটাং করে গতকালকে কি ঘোষণা করলেন, 22 তারিখে উনি সংহতি মিছিল করবে। বুঝতে পারছেন উনার কি দরকার? মুসলিমদের লাশ, মুসলিমদের রক্ত, মুসলিমরা মারামারি করবে, কেস খাবে, ভয় পেয়ে যাবে, বিজেপির ভয় দেখে কলেজে চলে আসবে। আমি এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক সজাগ করছি। আমি নওশাদ সিদ্দিকী বলছি, মমতা ব্যানার্জি সব থেকে বেশি যিনি বিরোধিতা করে, তারপরেও বলছি
মমতা ব্যানার্জি মহাশয়া 22-এর পরিবর্তে 23 তারিখ অর্থাৎ নেতাজির জন্মদিনটা আমরা দেশপ্রেম দিবস উদযাপন করি, সেই দিনটাকে উনি ঘোষণা দিক, নওশাদ সিদ্দিকী উনার ডাকে আমি সংহতি মিছিলে হাজির হব। কিন্তু 22 তারিখে একটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক কেউ যদি অশান্তি লাগায়, এই দায়টা কি মমতা ব্যানার্জি নেবেন? উনি তো চাইছেন মনে হয় এক প্রকার, আমার মনে হয় যে মারামারি হলে ধর্মে ধর্মে হানাহানি হবে, তাহলে উনার ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে। 22 তারিখটা উনি বেছে নিলেন কেন? উনার কি এখন মনে ভালোবাসা কি উতলে উঠছে নাকি? হ্যাঁ, ভালোবাসা কি উতলে উঠছে? যদি ভালোবাসা উতলেই উঠে বাবরির জন্য, আমি কোরআন কোট বলছি, তাহলে আপনাদের বলে রাখি, যারা বয়স্ক লোকেরা আরো ভালো বুঝবেন, 1992 সালে বাবরিকে শহীদ করেছিল। আর এই মমতা ব্যানার্জি 1998 সালে কার হাত ধরেছিল? যে বাবরি শহীদের মূল হোতা অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে। তখন মনে ছিল না? তখন ভালোবাসা ছিল না বাবরির জন্য? তারপরে 1999 সাল দেখুন, 2000 সাল দেখুন, কলকাতা কর্পোরেশন ইলেকশন দেখুন, মীনা দেবী পুরোহিত তিনি ছিলেন আপনার বিজেপি থেকে, আর তখন কে ছিল? এই তৃণমূল ছিল একসাথে। তখন বাবলির ভালোবাসা উতলে ওঠেনি মনে। আজ 30 বছর হয়ে যাচ্ছে, এখন ভালোবাসা উতলে ওঠেছে, সংহতি যাত্রা করতে হবে। দেখুন লক্ষ্যটাই হচ্ছে ওদের ভোট। ঠিক যেভাবে বিজেপি বাবরি রাম মন্দিরকে দেখিয়ে ভোট নিতে চাইছে, আর কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দল একটু আত্র মুখে ওই মন্দিরের বিরোধিতা করে কি করবে? ভোটটাকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আমি শুধু এটুকুই বলতে চাই, মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, ভিতরে হিডেন এজেন্ডা কি আছে। যেদিনকে বাবরির পরিবর্তে রাম মন্দিরের পক্ষে রায় হলো, সেই দিনকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। সেই দিনকে তিনার কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো। আর আজকে গতকালকে কেন বলছেন? উনি দেখছেন যে উনার যে ভোট ব্যাংক ক্রমশ উনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে। ঠিক যেভাবে সিএ এর নামে ভোট ব্যাংকটাকে কাছে রেখেছিল, আপনারা কি দেখলেন? সিএ এর হাত থেকে বাঁচতে হবে নাকি? ভোটটা কাকে দাও? তৃণমূলকে দাও, সিএ এর হাত থেকে বাঁচিয়ে দেবে। ভোট তো দিলেন, এখানকার লোকসভার যিনি এমপি ছিলেন, সিএ এর সময় তিনি কাকে ভোট দিয়েছেন? না ভোটদান থেকে বিরোধী ছিলেন, বিরত ছিল, না বিপক্ষে ভোট দিয়েছিল? এটা কি খোঁজ নিয়েছিলেন? বিজেপির হাত থেকে বাঁচার জন্য যাকে সুযোগ দিচ্ছেন, সে তো বিজেপির থেকেও কোনো অংশে কম দেখতে পাচ্ছি না। শুধু একটা মুদ্রার এপিট আর ওপিট। এরা সকলেই চাই মনে প্রাণে আপনাকে আমাকে ভয় দেখিয়ে ভোটটা নেবে, আর আপনাকে আমাকে যত অশিক্ষিত মূর্খ করে রাখতে পারবে এদের তত লাভ। সিএ এর ভয় দেখানো হচ্ছে, সিএ এর ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলি, এখানে যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি, সিএ এর আইনটা কি আমরা একবার পড়েছি? আমার মনে হয় কেউ পড়েনি। পড়েছি কেউ? ওখানে নাকি এরা ভয় দেখাচ্ছে ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিএ এটা হচ্ছে একটা ভোট ধরা কল। বিজেপি সিএ নাম করে কিছু ভোট ধরছে এই কলের মাধ্যমে, আর তৃণমূলের মতো যারা আছে সিএ এর ভয় দেখিয়ে সিএ করে তাড়িয়ে দেবে, তোরা আমাদের কাছে আয়, তোদেরকে বাঁচিয়ে নেব, এই ধরনের ভোট। এটা ভোট ধরা কল ছাড়া আর কিছু নয়। 2019 নির্বাচনের আগে সিএ করব বলে অমিত শাহজি অনেক কথা বললেন। 2019 নির্বাচন হয়ে গেল, সিএ এর কথা বাংলার মানুষ এক প্রকার ভুলে গিয়েছিল। 21 নির্বাচন আসলো, আবার সিএ করব, সিএ করে তাড়িয়ে দেবে, আর তৃণমূল বলছে নাকি বাঁচিয়ে দেবে। 21 নির্বাচন পার হয়ে গেল, বদ্যিখানে 2-2.5 বছর সব ভুলে গেলাম আমরা। হঠাৎ দিকে 29 নভেম্বর 2023 অমিত শাহজি কলকাতায় আসলেন, ওখানে দাঁড়িয়ে বললেন হাম সিএ করকে রাখেঙ্গে। ঠিক যেভাবে 4 বছর আগে বলেছিল আমি সিএ করব, আবার এখন বললো। আমার মনে পড়ে গেল এবার তাহলে মনে ভোট আসছে, প্রস্তুতি নিতে হবে আমাকে, কারণ ভোটের ছাড়া তো এইসব কথা বলে না। ঠিক ভোট আসলে যেমন রাস্তা খারাপ রাস্তা সারাই হয়, খারাপ রাস্তা সারাই হয় যে ধরনের আমরা দেখি, ঠিক ভোট আসলে
সিএ এর কথা হয়। আমি আপনাদের বলি, একটা ছোট্ট উদাহরণের জন্য বলছি, সিএ এর হাত থেকে বাঁচতে গেলে তো ভাই শুধু মিটিং মিছিল করলে হবে না, ঠিক জায়গাতে গিয়েও তো ধাক্কাটা দিতে হবে, আইনের ধাক্কা, কি সুপ্রিম কোর্টে যেতে হবে। প্রথম কথা হচ্ছে বিধানসভা লোকসভার মধ্যে কোনো বিল পাস করলেও বিজেপির ক্ষমতা নাই, একক ক্ষমতায় লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে সেই বিলটাকে পাস করাতে হবে, পারবে না ভোটাভুটিতে। ওখানে বিজেপির এমপি সংখ্যা কম, ঠিক দেখুন ওই জায়গা থেকে তৃণমূলের মতো দলের যারা আছেন এমপিরা ম্যানেজ করে ঠিক তারা বেরিয়ে যায়, ভোটাভুটিতে বিজেপিকে পাস করিয়ে দেয়। এই সিএ বিলটা পাসই হতো না যদি তৃণমূল না সহযোগিতা করতো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মনে রাখবেন, নওশাদ সিদ্দিকী যে একটা শব্দ ভুল বলে ছাড়বে না মমতা ব্যানার্জি মহাশয় আমাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সিএ বিল পাস করতে তৃণমূল সহযোগিতা করেছে বিজেপিকে, আচ্ছা তাকে আমরা ভরসা করছি। দ্বিতীয় কথা, যখন আইনে পরিণত হয়ে যায়, এই আইনকে চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টে যেতে হয়। মমতা ব্যানার্জি সব করছেন, মিটিং মিছিল করছেন, ক্যাকা ছিচি করছেন কলকাতা রাজপথে, কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে গেলেই তো ভাই হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন না? ভাই হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকীরা যাকে বলে বিজেপি দালাল, বিজেপির বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমি নওশাদ সিদ্দিকী আমি মামলা করেছি সিএ বন্ধের জন্য। তো আমি বোঝানোর জন্য বলছি, আমার মতো আরো 200-র উপরে মানুষ মামলা করেছে, আমিও একটা বাংলা থেকে একজন। তো এরা আপনাকে শুধু ভুল বুঝিয়ে ভোটটা নিতে যায়, ভোটটা মিটে যাবে, আপনাকে আর কোনো গুরুত্ব থাকবে না। আমি আপনাদের বলি, অনুরোধ করছি একটু সজাগ সতর্ক হন। ভোটের সময় যেভাবে আপনারা রাজা থাকেন, ভোটের সময় আপনারা রাজা থাকেন, আর ভোট মিটে গেলে আপনারা প্রজা হয়ে যান, যাদেরকে ভোট দিয়ে জেতান তারা রাজা হয়ে যায়। ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভোটের সময় মামা খালা মাসি চাচা মামা ফুফু খালা বলে যেমন ভোট নেয়, যদি সতর্ক সজাগ থাকেন, পঞ্চায়েত ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সারা 5 বছর আপনাদের পাশে থাকবে, আপনাদের এসে কথা শুনবে, আপনারা রাজার মতো থাকবেন। একটু সজাগ আর সতর্ক হন। এখন দেখতে পাচ্ছেন না, দুয়ারে সরকার হয়েছে, একটু ধৈর্য ধরুন, আইএসএফ এর 7 দিন দুয়ারে এমপি কে হাজির করিয়ে দেবো আমরা। এখন তো এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটের সময় কিন্তু এমপি পাড়ায় পাড়ায় ঘুরেছিল তো। আপনারা একটু সজাগ আর সতর্ক হন, আপনাদের ভোটের গুরুত্বটা ওদেরকে বোঝান। আগামী দিনে যেই এমপি হোক না কেন, এই উলুবেড়িয়া থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আইএসএফ কে দিলে তো হবেই। আর একটু যদি ভোটের গুরুত্ব বোঝান, ভোটের সময় যেমন পাড়াই পাড়াই ঘোরে, বাকি 5 বছর ওনাকে পাড়াই পাড়াই ঘোরার ব্যবস্থা আমরা করে দেবো। একটু সজাগ হতে হবে। ভোটের সময় পারলে বাড়িতে ঢুকে যাবে, কিন্তু সেই বাড়িওয়ালার যখন কোন একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে, এমপি তো দূরের কথা, এমপির চালাদেরকে ধরলেও পাওয়া যায় না। 500,000 টাকা না দিলে সার্টিফিকেটে সই করে দেবে না, এটা বন্ধ করতে হবে। আর আইএসএফই দায়িত্ব নিয়ে সেটা বন্ধ করবে। ভাঙড়ে যা জ্বালাটা বুঝতে পারছে, যে ভাঙড়ের বাগেরা একসময় নিজের বাড়ির বাইরে বেরোতো না রাজনীতির কর্মকাণ্ড ভোটের সময় ছাড়া, তারা এখন পাড়াতে পাড়াতে গিয়ে বলছে তোমাদের কি সমস্যা বলো, আমরা সমাধান করে দেবো। বুঝতে পারছেন না? ওখানে এমএলএ তো ওদেরকে দেয় ওই ওষুধ, তো সব জায়গায় ওইরকম দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাদের অনুরোধ করবো সজাগ আর সতর্ক হন, না হলে এরা শুধু ভোটের সময় অমুকে চলে আসবে তমুক চলে যাবে, ও বলে কিছু লাভ হবে না। আপনাকে শুধু কাউকে আটকাবার দায়িত্ব রেখেছে, ও বন্ধ করে আপনার পাড়ার যে লোকটা খেতে পাচ্ছে না, ওর খাবারটা কিভাবে ব্যবস্থা করা যায় সরকারি ভাবে, ওর অধিকারটা কিভাবে সুনিশ্চিত করা যায়, যার মাথায় ছাদ নাই কিভাবে ছাদটা পাবে, যে 100 দিনের কাজ করে যা সংসার চলতো 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, কিভাবে কাজের ব্যবস্থা করা যায়, ওর জন্য আমাদেরকে লড়াই করতে হবে। কে রাম, কে রহিম, কে সীতা, কে ফতেমা, কে জুবাইদা আমাদের দেখার দরকার নেই, ও বঞ্চিত, ওর অধিকার আমাদেরকে দিতে হবে। তার জন্য আসুন, আইএসএফ আপনাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা আমাদের অধিকার সম্পর্কে জানবো। দুঃখ লাগে কোথায় জানেন, এখানকার মানুষ গিয়ে বলুক বড় নেতাদেরকে তৃণমূলের, দাদা আমাদের ওখানে একটা ক্লাব করব, টাকা দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা টিভি লাগাবো, টাকা দিয়ে দেবে। দাদা আমার ক্লাবে গ্রাম বোর্ড লাগবে, টাকা দিয়ে দেবে। দাদা ফিস্টি করব, টাকা দিয়ে দেবে। দাদা মদের দোকান করবো, বলছে আমি লাইসেন্সের ব্যবস্থা করে দিচ্ছি, দিয়ে দেবে। আর ওই গিয়ে বলুক দাদা আমাদের প্রাইমারি স্কুলে টিচার নাই, একটা নিয়োগ করে দাও না, দেখছি। ওই গিয়ে বলুক দাদা আমাদের প্রাইমারি স্কুলে টেবিল চেয়ার ঠিকঠাক নাই, বোর্ড ডাস্টার নাই, একটু ব্যবস্থা করে দেন না, ঠিক আছে হয়ে যাবে, দেখছি। মানে এরা মদ মাতালে আতাল মাতাল হয়ে যাও,
আড্ডাবাজি করো, কোনো সমস্যা নেই, মদের বোতল চাও তুলে দেবে, চক ডাস্টার চাও আপনার হাতে দেবে না। কারণ কি? ও চক ডাস্টার থাকলে আগামী দিনে নওশাদের মতো তৈরি হবে, অ্যাডভোকেটদের মতো তৈরি হবে, আফতাবদের মতো তৈরি হবে, প্রশ্ন করবে। ওরা চাই প্রশ্ন করার লোক কম হোক। আর যদি সবাই প্রশ্ন করতে শুরু করে, ওরা রাতের অন্ধকারে 500 টাকা বা 1000 টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট লুট করতে পারবে না। তবে আমি একটা কথা আপনাদের বলবো, আগামী লোকসভা নির্বাচন আসছে, অবশ্যই আমরা উলুবেড়িয়া থেকে প্রার্থী অবশ্যই দেবো, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, ভোট তো অবশ্যই দেবেন, ভরসা আপনাদের কাছে। রাতের অন্ধকারে যদি কেউ টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে, কি করবেন? হ্যাঁ, ছাড়বেন না। ও যা দেবে হ্যাঁ দিয়ে দাও, বলো যা হবে দিয়ে দাও। তবে একটা কথা বলছি আপনাদেরকে, এটা ওরা করবে, ওরা তো দুর্নীতির চরম পৌঁছে গেছে। নাহলে ওরা ভাবতে পেরেছেন বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখে ভাতা তুলে খাচ্ছে। আমার পাড়ার যে বিধবা মা ভাতা পাচ্ছে না, ওদেরকে আমি একটু ভরসা করি না যে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খেতে পারে। আর আমার সত্যি বিধবা মা পাড়ায় যেতে সে ভাতা পাচ্ছে না, তার পরিবর্তে ওরা যদি তুলে খেতে পারে, ওদেরকে ভরসা করি না। এরকম করতে পারে, হিন্দু মা আসলে তার বাড়িতে বাইবেল বা গীতা বা কোনো ধর্মীয় গ্রন্থ মাথা তুলে দে বলে ভোট দেবে, বলো কসম খাও, শপথ করো। আর মুসলিম ভাইদের বাড়িতে গিয়ে কিন্তু কোরআন শরীফ দিয়ে শপথ করাতে পারে, এদের ভরসা নেই। তবে আমি একটা কথা বলবো, আমি শুনেছি, এটা সত্যতা, আমি প্র্যাকটিসও করিনি। একবার আমি সোশ্যাল সাইটে দেখছিলাম, হয়তো এটিএম এ আপনি টাকা তুলতে গিয়েছেন, ওই সময় দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, কি করবেন? বলছে যেটা পাসওয়ার্ড নাকি উল্টো মারলে টাকাটা ভেতরে ঘুরেই ভেতরে থেকে যাবে, নাহলে যদি না পাসওয়ার্ড মারি তো দুষ্কৃতী তো আমাকে মেরে দিতে পারে। ওখানে লেখা ছিল যে পাসওয়ার্ড যেটা আছে তার উল্টো মারবে, টাকাটা নাকি ওর ভেতরেই ঘুরে থেকে যাবে। সত্য তো আমি জানি না, যাচাইও করিনি। ঠিক একই ভাবে যদি কেউ এসে ওই রকম করায়, কি করতে হবে বুঝে নিয়েছেন আপনারা? বলতে লাগবে নাকি? ও যাই শপথ করুক না কেন, ঠিক উল্টো পাসওয়ার্ড টাইপেরই মেরে দেবেন, ঠিক জায়গায় ভোটটা মারবেন। ভাই সময় স্বল্প, হ্যাঁ সময় স্বল্প, আপনাদের কাছে আমি শেষ অনুরোধ করব, আপনাদের কাছে একটা অনুরোধ করছি। দেখুন 2011 সালের আগে মুসলমান বিপদে বলে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি। 2000 আজকে 23 থেকে 24 চলছে, পশ্চিমবাংলায় সব থেকে বঞ্চিত সম্প্রদায়ের নাম হচ্ছে কি জানেন? মুসলিম। কিন্তু মুসলমানদেরকে উদ্ধারের নামে 2011 সালে ক্ষমতা এসেছিল। আর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ডেভেলপমেন্টের কথা বলেছিল, ডেভেলপ তো দূরের কথা, কি দিয়েছে? পাড়াতে পাড়াতে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, লিগাল ইললিগাল মদের দোকান বানিয়ে দিয়ে আমাদের মুসলিম সমাজের ছেলেদেরকে বিশেষ করে মাতাল বানিয়ে দিয়েছে। ভুল বলছি নাকি? এটা বন্ধ করতে হবে। আমাদের দাবি, যদি সমাজের কথা ভাবেন আপনি, লিগাল ইললিগাল যত মদের দোকান আছে সমস্তটাই বন্ধ করতে হবে, এটা আমরা দাবি করছি। কোনোদিন সমাজে আমার আসলে, বিহারে দেখুন মদ বন্ধ আছে, অনেক রাজ্যে মদ বন্ধ আছে, পশ্চিমবাংলায় কেন করছে না? পশ্চিমবাংলা আরো বেশি মাতাল তৈরি করার জন্য কি বলছে? দুয়ারে পাউচ 20 টাকার পাউচের প্রকল্প চালু করে দেবে বলছে। 2014 সালের আগে মোদিজি বলছিলেন হিন্দু খাতরে মে হ্যায়। ব্যক্তিগত বলছে, আমি মনে করছিলাম অন্তত কেউ বিপদ থেকে উদ্ধার হোক, সবাই তো আমরা বিপদে আছি। মোদিজি বলছে হিন্দু খাতরে মে হ্যায় বলে ভোট দিলেন, হিন্দুদেরকে বাঁচাবার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আমি কি দেখলাম, আমার পাড়ায় ওই সেই যে আমার হিন্দু বাপটা বিগত দিনে যে জায়গায় ছিল আর ক্রমশ পিছিয়ে যাচ্ছে। উল্টে কি দেখছি যে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে। একজন মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করে নামে মাতাল বানাচ্ছে, আর অন্যজন হিন্দুদেরকে উদ্ধারের নামে আরো বেকারত্বের সংখ্যা বেরিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে হিন্দু মুসলমান নয়, আমাদের অধিকারের নিরিখে ভোট দিতে হবে। আমি একজন এসসি মানুষ, আমার অধিকারটা আমাকে বুঝিয়ে দিচ্ছ না, আমার মাথায় চাল না, আর তুমি বলছো হিন্দু মুসলমান। আমি একজন দলিত, আমার মাথায় চাল নাই, আমি খেতে পাচ্ছি না, আর তুমি আমাকে হিন্দু মুসলমানের ক্যাসেট বাজাতে এসছো, ও হবে না। আগামী নির্বাচনটা হবে অধিকারের নিরিখে নির্বাচন, কোন তৃণমূল বিজেপির বাইনারিতে নির্বাচন হবে না, কোন হিন্দু মুসলমানের নামে নির্বাচন হবে না, অধিকারের নিরিখে নির্বাচন হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সামনে ওরা চাইবে সব সময়
কেউ চাইবে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, কেউ চাইবে ভোটকে প্রভাবিত করার জন্য। অনেক হিংসা বা অন্যায় কাজ হয়তো সংগঠিত করতে পারে। আমি আপনাদের কাছে বলবো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে আমরা বিগত দিনে যেভাবে সম্প্রীতির সাথে আমরা বসবাস করে এসেছি, আগামী দিনেও সম্প্রীতির সাথে বসবাস করব। কে এমপি হবে, কে এমএলএ হবে, যাকে যার ভোট লাগবে ইচ্ছা হবে দেবেন। কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, তারা তাদের জায়গায় হবে, যাকে ইচ্ছা ভোট দেবেন। কিন্তু দিনের শেষে আপনারা দীর্ঘকাল ধরে পাশাপাশি বসবাস করে আসছেন, আগামী দিনেও বসবাস করবেন, এই শপথ নেবেন। আপনার এলাকায় এসে কেউ যদি কেউ ভাড় খাওয়া বাসন দিয়ে যায়, আপনার তখন কে রাম রহিম দেখার দরকার নেই। রাম রহিমকে ঐক্যবদ্ধ হয়ে এই ভাড় খাওয়া বাসন বন্ধ করতে হবে। কেউ এলাকায় অশান্তি করতে আসলে রাম রহিমকে ঐক্যবদ্ধ হয়ে এলাকাটা অশান্তি বন্ধ করতে হবে। আজকে আমরা কি দেখছি, মমতা ব্যানার্জি অনেক কথা বলছেন। আমি আপনাদের বলি, তাজিয়ার বিসর্জনের জন্য, তাজিয়ার জন্য, মোহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জনের একটা ডেট পিছিয়ে দিয়েছিল। এটা তো ইচ্ছাকৃতভাবে বাংলায় যাতে হিংসার বীজ বপন করা যায় তার জন্য করেছিল। আচ্ছা বলুন, যারা মহরম পালন করে বা যারা দুর্গা উৎসব পালন করে, আমরা কি কোনোদিন বিশ্বাস করতে পারি একে অপরকে আমরা মারামারিতে জড়াবো? আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কিন্তু এমন দেখালো যেটা একসাথে হলে নাকি মারপিট করে মাথা ফাতা ফাটিয়ে ফেলবে, বিপদ হয়ে যাবে। তাহলে হিংসার বীজ কে বপন করছে? মমতা ব্যানার্জি। আমাদের কাজ হবে, যে হিংসার বীজ বপন করছে তাকে সমূলে উচ্ছেদ করতে হবে। শেষ কথা বলবো ভাই, এই জায়গাটা যদি আমি কালকে বলি, আমার ভালো যারা আছে কর্মীরা, ধান চাষ করব, সম্ভব? তাহলে কি করতে হবে? নাগল দিতে হবে, হান দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, পানি ঠিকঠাক করে, যদি মাটি উপযুক্ত না হয় ধান চাষের মাটি আনতে হবে, সব করতে হবে, তারপরে তো ধান চাষ হবে। তো 1998 সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো বাংলায় চাষ করতে, কিন্তু যতবারই বীজ বপন করেছে স্প্রে মেশিন দিয়ে বামেরা মেরে দিয়েছে। যতবারই চেষ্টা করেছে বামেরা স্প্রে মেশিন করে মেরেছে। অবশেষে তৃণমূলের হাত ধরে এতদিন ধরে বাংলাদেশে চাষের যোগ্য জমি তৈরি করার জন্য 98 সাল থেকে টাইম দিয়েছে মমতা ব্যানার্জিকে। আজকে চাষযোগ্য জমি করে দিয়েছে বিজেপির জন্য কে? মমতা ব্যানার্জি। তাই আপনাদের বলবো, যার জন্য কল থাকলে পানি আসার লাইনটা যদি আগে বন্ধ করে দেওয়া যায়, পানি আসবে না, ঘাসও ফুটবে না, ছাগলও আসবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে। আগে তৃণমূলকে হারান, বিজেপি এমনি বাংলা থেকে শেষ হয়ে যাবে। বিজেপিকে যা সাপ্লাই লাইনটাকে তৃণমূল কার জন্য বাংলায় এসেছে? 34 বছর বামেরা ছিল, তার আগে কংগ্রেস ছিল, বাংলায় বিজেপি রমরমা ছিল। যে থেকে তৃণমূল বাংলায় আসলে বিজেপি রমরমা বেড়ে গেল। যদি বিজেপিকে আপনারা প্রতিহত করতে চান, সর্বপ্রথম কাজ হবে তৃণমূলকে হারান। তৃণমূলকে হারালেই বিজেপি দেখবেন বাংলা থেকে আউট হয়ে যাবে। আপনাদের অনুরোধ করবো, চোখ কান খুলে রেখে ভোট দিন। যাকে ইচ্ছা ভোট দেবেন, তবে এমন মানুষকে ভোট দিন যে মানুষের কাজে লাগবে। কেউ ধর্মের নামে ভোট চাইতে আসলে, আমি হিন্দুর উপকার করব, আমি মুসলমানের উপকার করব, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। ধর্মের নামে আজ পর্যন্ত যারা ভোট চেয়েছে, সব থেকে বেশি সেই ধর্মের মানুষ বঞ্চিত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন কোনো সময় আসলে আপনাদের সাথে মত বিনিময় হবে। শেষ কথা ভাই, আমি যেতে যেতে বলে দিচ্ছি, আপনারা এগিয়ে যান আস্তে আস্তে। দেখুন, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারছে বিধানসভার মধ্যে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় কেক কাটতে পারছে। তাহলে আপনার এলাকায় কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে মারামারি হচ্ছে কেন? তারা এসি রুমে চা খাওয়াচ্ছে, তাদের মধ্যে কোনো লড়াই নাই। যত লড়াই বুথের স্তরে। কেন? বুথের যারা আছেন, প্রত্যেকের দলের রাজনৈতিক কর্মীদের কাছে অনুরোধ করব, ক্ষতিগ্রস্ত দিনের শেষে বুথের মানুষ হয়ে যাচ্ছে। ওপরের নেতারা গায়ে হাওয়া লাগিয়ে এসি রুমে বসে হাসি ঠাট্টা মজাক করছে, তাদের মধ্যে লড়াই হচ্ছে না। এইটা মাথায় রেখে রাজনীতি করুন। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু উলুবেড়িয়াতে প্রার্থী দিচ্ছি। আপনাদের দোয়া আশীর্বাদ যদি ভোট পাই, আমরা উলুবেড়িয়া মানুষের হয়ে কথা বলার জন্য জনপ্রতিনিধি আমরা আগামী দিনে লোকসভার মধ্যে পাঠাবো। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।